আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কতটা সুনির্দিষ্ট এবং সুপরিকল্পিত এই চুরি ভেবে দেখুন যে এই সকলের চোখ ফাঁকি দিয়ে এমনকি অগ্নিকাণ্ডের ঘটনার পর যে স্ট্রং রুম বেঁচে গেল, সেই স্ট্রং রুমে দুদফা ভেঙে আগ্নেয়াস্ত্রই শুধু চুরি করা হচ্ছে। তাহলে যারা আগুন লাগিয়েছিল তারা কি জানতো যে স্ট্রং রুমে সে আগুন ক্ষতি করবে না? তাদের যে মূল লক্ষ্য অস্ত্র, সেই অস্ত্র পর্যন্ত পৌঁছতে কোনো অসুবিধার সৃষ্টি করবে না আগুন। অন্য অনেক কিছু পুড়ে যাবে, যেমন অস্ত্র আনার যে নথিপত্র সেগুলো পুড়ে যাবে। কাজে কত অস্ত্র সরিয়ে নেওয়া হয়েছে সেটার কোনো হিসাব বের করা যাবে না। দেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত 18ই অক্টোবর যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং যেই আগুন প্রায় 17 ঘন্টা ধরে জ্বলতে থাকে, সেই আগুনটি কিভাবে সূত্রপাত হয়েছিল, এই আগুন এত ভয়াবহ আকার ধারণ করতে পারলো কি করে এবং এত দীর্ঘ সময় কেন লাগলো সেই আগুন নেভাতে, এসব প্রশ্নের মুখে সে সময় অন্তর্বর্তীকালীন সরকার নাশকতার কোনো প্রমাণ থাকলে তা মোকাবেলায় সরকার প্রস্তুত এবং সরকার নাশকতার প্রমাণ খুঁজছে এবং খুঁজতে সবগুলো তদন্ত কমিটি সর্বোচ্চ শক্তি এবং দক্ষতা প্রয়োগ করে বিমানবন্দরের এই আগুনের ঘটনা তদন্ত করছে এমন কথা জানিয়ে জাতিকে আশ্বাস দিলেও এখন পর্যন্ত শুধু যে কিভাবে সে আগুন লাগতে পেরেছিল এবং এত ঘন্টা ধরে জ্বলতে পেরেছিল তা জানা যাচ্ছে না, তাই নয়, আরো ভয়াবহ উদ্বেগের ঘটনা ঘটেছে সেখানে। সেটা হচ্ছে ওই অগ্নিকাণ্ডে একেবারে অক্ষত থাকা স্ট্রং রুম, অর্থাৎ অনেকগুলো নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে যেই ভল্টের ভেতরে বিমানবন্দরের ওই কার্গো ভিলেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিলাদি এবং সবচেয়ে মূল্যবান দ্রব্যাদি থাকে, সেই স্ট্রং রুম ভেঙে 18ই অক্টোবরের অগ্নিকাণ্ডের পর এখন পর্যন্ত দু দফায় অস্ত্র চুরির ঘটনা ঘটেছে। 18ই অক্টোবর যখন আগুন নেভানো হয় তখন কর্মকর্তারা গিয়ে দেখেন যে স্ট্রং রুমটি একেবারেই অক্ষত আছে, কিছু তাপ লাগলেও ভল্টের কোনো ক্ষতি সাধিত হয়নি। কাজেই অনেকগুলো সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে সে সময় সেই স্ট্রং রুম বা ভল্ট, মানে যে সিন্দুক যেখানে সবচেয়ে মূল্যবান বস্তুগুলো থাকে, সবচেয়ে স্পর্শকাতর বস্তু এবং দলিলাদি থাকে, সেই ভল্টটি তখন সিলগালা করে দেওয়া হয়েছিল। কেন অনেকগুলো সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে? তার কারণ হচ্ছে যে বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের স্বাক্ষর ছাড়া ওই ভল্ট অ্যাক্সেস করা বা ওই ভল্টের ভেতরে যাওয়া, সেখান থেকে কিছু নিয়ে আসা সবই অসম্ভব। কাজেই ওই ভল্টটি যখন সিলগালা করা হলো আগুনে অক্ষত দেখে, তখন অনেকগুলো সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর 24শে অক্টোবর যখন বিভিন্ন কর্মকর্তারা এবং তদন্তকারী সংস্থার একটি দল সেখানে গিয়ে উপস্থিত হয়, ওই স্ট্রং রুমের ভল্ট তখন তারা ভাঙা অবস্থায় পায়। প্রথম দফায় 24শে অক্টোবর গিয়ে তারা দেখে ভল্ট ভাঙা, এবং সে সময় ভল্ট ভাঙা বলে ভেতরে কি কি আছে দেখতে গিয়ে তারা 21টি অস্ত্রের সন্ধান পায়। এবং কর্মকর্তারা এখন বলছেন ওই স্ট্রং রুমে অনেক অনেক মূল্যবান দ্রব্যাদির পাশাপাশি এমনকি সোনা দানা হীরা পর্যন্ত আছে। অথচ চোরের কত আগ্রহ সেই অস্ত্র সংগ্রহে, এবং অস্ত্র সংগ্রহই যে তার মূল লক্ষ্য, এর প্রমাণ হচ্ছে ওই ভাঙা ভল্ট থেকে কোনো সোনা দানা হীরা মণি মাণিক্য সরানোর বা কোনো দলিলাদি সরিয়ে নেওয়া হয়েছে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। সে সময় ভাঙা ভল্টে 21টা অস্ত্রের হদিশ পান বিভিন্ন সংস্থার কর্মকর্তারা গিয়ে, এবং তারা আবারও ভল্টটি সিলগালা করে, আবার মনে রাখবেন ভল্টটি অত্যন্ত সুরক্ষিত, সেই সুরক্ষিত ভল্ট ভাঙা অবস্থায় পেয়ে আবারও তারা সিলগালা করে বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে চলে আসেন। এবং এই রোববার মানে গত 2 তারিখ দেখা যায় ভল্টটি আবারও ভাঙা হয়েছে, স্ট্রং রুমটি আবারও ভাঙা অবস্থায় পাওয়া যায়, এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে সেই স্ট্রং রুম থেকে
থেকে ঢুকে অন্তত ওই দ্বিতীয় মানে প্রথম দফায় ভাঙা পাওয়ার পর যে 21টা অস্ত্র পাওয়া গিয়েছিল তার মধ্য থেকে 7টি আগ্নেয়াস্ত্র এখন কর্মকর্তারা বলছেন সেখান থেকে উধাও হয়ে গেছে। এবং সেই অস্ত্রগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি M4 কার্বাইন রাইফেল, ব্রাজিলের টরাস কোম্পানির তৈরি সেমি অটোমেটিক পিস্তল এসব আছে বলে পত্রপত্রিকাগুলো এখন জানাচ্ছে। মানে এগুলো এতটাই আধুনিক, সর্বাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র যে বাংলাদেশের পুলিশের যে সর্বাধুনিক চৌকস বাহিনী সোয়াট, সবচেয়ে বড় সন্ত্রাসীদের মোকাবেলায় যাদেরকে প্রস্তুত রাখা হয়েছে, সেই সোয়াট বাহিনী, পুলিশের সেই স্পেশাল ওয়েপন্স অ্যান্ড ট্যাকটিক্স ইউনিট এই যুক্তরাষ্ট্রের তৈরি M4 কার্বাইন রাইফেল ব্যবহার করে। আর ব্রাজিলের টরাস কোম্পানির তৈরি সেমি অটোমেটিক পিস্তলটি কাদের জন্য আনা হয়েছে সেটা সংবাদ মাধ্যমকে এখনো বলা হয়নি, তবে M4 কার্বাইন যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে ব্যবহৃত হয় সেটা বলা হয়েছে। কিন্তু বিমানবন্দরের নিরাপত্তা বিভাগের সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে যে স্ট্রং রুমের ওই ভল্টে মূলত বাংলাদেশ পুলিশের জন্য এবং বৈধ অস্ত্র ব্যবসায়ীদের আমদানি করা অস্ত্র সংগৃহীত ছিল। তবে আগুনে সংশ্লিষ্ট সব নথিপত্র পুড়ে যাওয়ায়, যেটা আমি বলছিলাম যে ভল্টে আদৌ শুধুই 21টা অস্ত্র ছিল নাকি আরো অনেক বেশি অস্ত্র ছিল তা নিশ্চিত করার এখন আর কোনো উপায় নাই। আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা দ্বিতীয় দফায় রোববার পরিদর্শনে গিয়ে দেখেন যে ভল্টের লক খোলা, ট্রাঙ্কও ভাঙা, এবং তারা তখন দেখেন যে মানে ওই প্রথম দফার চুরির পর যে 21টি অস্ত্র পেয়েছিলেন তা থেকে 7টা অস্ত্র নেই। নতুন করে অস্ত্র চুরি ঠেকাতে গতকাল সোমবার ওই ভল্টের অবশিষ্ট 14টি অস্ত্র সহ অন্যান্য ভল্টে থাকা অস্ত্রগুলো থানায় রাখা হয়েছে। মানে পুলিশও বলছে যে স্ট্রং রুমে সোনা আছে, হীরা আছে, সেগুলো বাদ দিয়ে শুধু আগ্নেয়াস্ত্র চুরি রহস্যজনক। মানে রহস্যজনক তো বটেই, তার মানে যারা স্ট্রং রুমে ঢুকছে, বারবার ঢুকছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অগ্নিকাণ্ডের পর থেকেই ভল্টের নিরাপত্তার বিষয়টা দেখভাল করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কিন্তু দেখেন ওই পুরো এলাকা সিসিটিভির নিয়ন্ত্রণে থাকার কথা। এখনো তদন্ত চলছে, বিভিন্ন সংস্থা তদন্ত করছে। অর্থ মন্ত্রণালয় একটা তদন্ত কমিটি করেছে, বাণিজ্য মন্ত্রণালয় একটা তদন্ত কমিটি করেছে, তুরস্কের প্রতিনিধি দলকে দিয়ে, মানে বিদেশি প্রতিনিধি দলকে দিয়ে একটা তদন্ত কমিটি গঠন করানো হয়েছে এবং কোনোটার 5 দিনে রিপোর্ট দেওয়ার কথা ছিল, কোনোটার 7 দিনে রিপোর্ট দেওয়ার কথা ছিল। রিপোর্টের এখন পর্যন্ত কোনো খবর নাই। কিন্তু সরকার যে আমাদেরকে আশ্বস্ত করেছিল যে নাশকতার যে কোনো নিশানা খুঁজে পেতে বাংলাদেশের সকল তদন্তকারী সংস্থা এবং মানে নিরাপত্তা সংস্থাগুলো সকল মনোযোগ আর দক্ষতা দিয়ে এখন ওই বিমানবন্দর এলাকায় তদন্ত চালাচ্ছে, তাহলে কার নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আসলে ছিল এই বিমানবন্দর এলাকা এবং কতটা সুনির্দিষ্ট এবং সুপরিকল্পিত এই চুরি ভেবে দেখুন যে এই সকলের চোখ ফাঁকি দিয়ে এমনকি অগ্নিকাণ্ডের ঘটনার পর যে স্ট্রং রুম বেঁচে গেল সেই স্ট্রং রুমে 2 দফা ভেঙে আগ্নেয়াস্ত্রই শুধু চুরি করা হচ্ছে। তাহলে যারা আগুন লাগিয়েছিল তারা কি জানতো যে স্ট্রং রুমে সে আগুন ক্ষতি করবে না, তাদের যে মূল লক্ষ্য অস্ত্র, সেই অস্ত্র পর্যন্ত পৌঁছতে কোনো অসুবিধার সৃষ্টি করবে না আগুন, অন্য অনেক কিছু পুড়ে যাবে, যেমন অস্ত্র আনার যে নথিপত্র সেগুলো পুড়ে যাবে। কাজে কত অস্ত্র সরিয়ে নেওয়া হয়েছে সেটার কোনো হিসাব বের করা যাবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা এখন বলছেন যে তারা তদন্ত করে দেখছেন। এখন আমি তো আপনাদের বললাম যে বিমানবন্দরে আগুনের ঘটনার তদন্তই যেই প্রক্রিয়ায় চলছে তাতে এই তদন্তে তেমন আস্থা রাখা যায় কিনা সেটা তো নিশ্চিতভাবেই মানে একটা সন্দেহের উদ্রেক করে বটে। কারণ দেখুন, শাহজালাল বিমানবন্দরের ওই স্ট্রং রুমের ভল্টের তালা এবং ট্রাঙ্ক ভাঙার জন্য যে তালা কাটার সরঞ্জাম ব্যবহৃত হয়েছে, এমনকি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গিয়ে ঘটনাস্থল থেকে তালা কাটার সরঞ্জাম সহ আলামতও সংগ্রহ করতে পেরেছে। তার মানে আপনি ভাবুন যে একেবারেই
তালা কেটে সময় নিয়ে ওই ভল্টের ভেতর ঢুকে, যেটাতে ঢুকতে অনেকগুলো নিরাপত্তা বেষ্টনী পার হতে হওয়ার কথা এবং অনেকগুলো সংস্থার কর্মকর্তার স্বাক্ষর লাগার কথা, সেটা তালা কেটে ঢুকে সেখান থেকে অস্ত্র চুরি করে নিয়ে আসা যাচ্ছে। এবং যারা চুরি করছেন তারা জানেন সোনা দানা হীরার চেয়ে এই চুরি করা অস্ত্র কত বেশি মূল্যবান। বাংলাদেশের নির্বাচনের আগে এটা বরং গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই অস্ত্র চুরি, অস্ত্র সংগ্রহ এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন। দেখেন 2024-এর জুলাই আগস্টে কারাগারগুলোতে আন্দোলনকারীরা ঢুকে পড়লেন, কারাগারগুলো লুট হলো, সেখান থেকে যে শুধুমাত্র অপরাধীদেরকে ছেড়ে দেওয়া হলো তাই কিন্তু নয়, ব্যাপক পরিমাণ অস্ত্র শস্ত্র লুটপাটের ঘটনা ঘটলো। 5ই আগস্টের পর কয়েকদিন ধরে 450-র বেশি থানা লুটপাট হয়েছে, গণভবন থেকে অস্ত্র চুরি হয়েছে, বাংলাদেশের সকল পুলিশ ফাঁড়ি থেকে অস্ত্র চুরির ঘটনা ঘটেছে এবং পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর হিসাব অনুযায়ী অন্তত 6000-এর মতো অস্ত্র চুরি হয়েছে, যেখানে একেবারে সর্বাধুনিক স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে প্রাণঘাতী নানা ধরনের অস্ত্র এবং সরঞ্জামাদি ছিল। এছাড়া অনেক হাজার রাউন্ড গোলাগুলিও সে সময় লুট হয়েছে। পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রায়ই দেখা করে আওয়ামী লীগ ধরতে যত উৎসাহিত করেন যে ফ্যাসিস্টের তালিকা দেওয়া আছে তবু কেন সবাইকে ধরা যাচ্ছে না, সাথে প্রায়শই তিনি এই কথাটাও বলেন, সেটা শিরোনাম হয় না বটে কিন্তু সংবাদ মাধ্যমে আসে, যে তিনি যথেষ্ট সন্তুষ্ট নন জুলাই আগস্টে লুট হয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে এখনো যে শতভাগ সাফল্য পাওয়া যায়নি এই বিষয়টা নিয়ে। দেখেন, সোনা দানা হীরা রেখে অস্ত্র নিয়ে যাচ্ছে যারা, তারা কিসের কারণে কোথায় সংগ্রহ করে জমিয়ে রাখছে, কখন কোন উদ্দেশ্যে কোন সময়ে তারা অস্ত্র ব্যবহার করবে এবং অস্ত্র বের করবে বলে ঠিক করেছে, এই বিষয়গুলোর যথাযথ তদন্ত হওয়া এবং খুবই গুরুত্বপূর্ণ। সরকার যে এ বিষয়ে যথেষ্ট উদ্বিগ্ন নয় সেটা উদ্বিগ্ন হবার মতো এমন একটা সময়ে, বিশেষ করে যখন মনে করে দেখেন যে আমাদের একজন উপদেষ্টা, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার মন্ত্রণালয়ের নিজ উদ্যোগে 9500 তরুণ তরুণীকে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দিচ্ছেন। প্রশ্ন তো করা দরকার যে কোথায় আছে সেই আগ্নেয়াস্ত্র, যে আগ্নেয়াস্ত্রগুলো এই তরুণ তরুণীরা ব্যবহার করবেন। নির্বাচনের আগেই সরকারি উদ্যোগে পয়সায় এটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কেন? এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি কিন্তু বলেছিলেন যে একটা সশস্ত্র সংঘাতের দিকে যেতে হতে পারত 5ই আগস্টের পর যদি 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ না করতেন। মানে সূত্রগুলো মেলালে অস্ত্র কি কোথাও জমা আছে, সেজন্য অস্ত্র চালনায় প্রশিক্ষিত তরুণ তরুণী দল বাংলাদেশে তৈরি করা হচ্ছে কিনা সেই প্রশ্ন যেমন আসে, তেমনি প্রশ্ন জাগে যে সরকার কোনো একটা বিশেষ পক্ষ কোনো বিশেষ নিরাপদ জায়গায় বিমানবন্দরের সুরক্ষিত ভল্ট থেকে চুরি করা অস্ত্র থেকে শুরু করে বাংলাদেশের গণভবন থেকে চুরি করা অস্ত্র, সকল থানা কারাগারগুলো থেকে চুরি করা অস্ত্র সব জমিয়ে রেখেছে কিনা, এবং বাংলাদেশে সত্যিকার অর্থে মানে একটা মুহূর্তের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি এসব অস্ত্র ভান্ডার দিয়ে বাঁধিয়ে তোলা সম্ভব কিনা, তৈরি করে ফেলা সম্ভব কিনা। সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এই খবরগুলো বের করাই এখন সবচেয়ে অগ্রাধিকার পাবার কথা ছিল। এই কয়েকদিন আগেই এই বিমানবন্দরে আগুনের ঘটনার পর এই 26শে অক্টোবর তারিখে কিন্তু বিমানবন্দরের এক ট্রেন থেকে বিপুল অস্ত্র গুলি উদ্ধারের ঘটনা ঘটেছে। আর্মির একটা ইউনিট গিয়ে বিপুল পরিমাণ গুলি, ম্যাগাজিন, অস্ত্র উদ্ধার করেছে বলে সংবাদ মাধ্যমে জানানো হলেও পুলিশকে বা সংবাদ মাধ্যমকে আর্মির ওই ইউনিট জানায়নি যে ট্রেনে যে পরিমাণ অস্ত্র শস্ত্র গোলাবারুদ পাওয়া গিয়েছিল সেখানে আসলে কি ধরনের অস্ত্র ছিল, কি ধরনের গোলাবারুদ ছিল। এবং সত্যিকার অর্থেই দেখুন, হঠাৎ করে বনলতা এক্সপ্রেসের বিমানবন্দর স্টেশনে অস্ত্র ভর্তি ট্রলি ব্যাগ পাওয়া গেল, এটাই কি একটা মাত্র ঘটনা হতে পারে, নাকি এটা নমুনা যে সারা বাংলাদেশে বিপুল পরিমাণ অস্ত্র আনা নেওয়া, সংগ্রহ, চুরি করা অস্ত্র নিরাপদে রাখা, কোথাও একটা অস্ত্র ভান্ডার গড়ে তোলা, এরকম ভয়াবহ কোনো প্রস্তুতির ঘটনা ঘটছে?
এই প্রশ্নগুলোর উত্তর ডক্টর ইউনূস সরকারের জানতে চাওয়াও খুব স্বাভাবিক ছিল। ডক্টর ইউনূস সরকারের কাছে সাধারণ জনগণ নিশ্চয়ই এসব উদ্বেগের জবাব জানতে চাইবেন। তবে বুঝতেই পারছেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে এলাকায় সরকারি তদন্ত চলছে, দেশি বিদেশি তদন্ত চলছে, সেই এলাকায় যখন তালা কেটে দু দফায় সবচেয়ে সুরক্ষিত স্ট্রং রুম থেকে অস্ত্র, সর্বাধুনিক অস্ত্র চুরি হয়ে যাচ্ছে, তখন এই সরকারের তদন্ত কিংবা এই সরকার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে, নজর রাখছে, সংস্থাগুলো অত্যন্ত তৎপর আছে, এসব আশ্বাসে আশাবাদী হওয়া মুশকিল। সকলকে চমকে দিয়ে আজকে ভারতের সেনার পক্ষ থেকে ঘোষণা করা হলো তারা 7 সিস্টার্স এবার একটি মিলিটারি এক্সারসাইজ করতে চলেছেন এবং ভারতের সেনাবাহিনী কনফার্ম করেছে অপারেশন পূর্বী প্রচন্ড পাহাড় এই নামে একটি মিলিটারি এক্সারসাইজ অরুণাচলকে কেন্দ্র করে ভারতের সেনারা করবেন। এবং শুধুমাত্র ভারতের সেনাবাহিনী নয়, এখানে ভারতের নৌবাহিনী, ভারতের বায়ুসেনা একত্রে একটি ইন্টিগ্রেটেড মিলিটারি এক্সারসাইজ নভেম্বরে করবেন 7 সিস্টার্সের অরুণাচল প্রদেশের মেচুকা নামক একটি জায়গায়। এবং এই পার্টিকুলার জায়গাটিকে কেন চুজ করা হয়েছে আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন, কারণ এই পার্টিকুলার জায়গা থেকে শিলিগুড়ি করিডর অর্থাৎ চিকেন স্নেক এবং বাংলাদেশ বর্ডার অত্যন্ত কাছে। এবং এই মিলিটারি এক্সারসাইজ নিঃসন্দেহে যে পাকিস্তান বাংলাদেশের ঘুম ওড়াবে তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। অর্থাৎ 7 সিস্টার্সে ভারত কোনো অবস্থাতেই কোনো রকম ফাঁকফোকর রাখতে চাইছে না এবং পরিষ্কার বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা ভারতের উত্তর পূর্বকে নিয়ে যেভাবে ষড়যন্ত্র করছো তার কিন্তু শেষ হবে এবং শেষের শুরুটা হয়তো ভারতের পক্ষ থেকেই ঘটানো হবে। কেন এই পরিস্থিতিটি আরো জটিল হয়ে গেল হঠাৎ করে? কারণ এই 7 সিস্টার্সকে নিয়ে পাকিস্তান সেনাবাহিনী একের পর এক স্টেটমেন্ট কিন্তু দিয়েছে ধারাবাহিকভাবে। পাকিস্তানের জেনারেল যখন মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিটিং করলেন ঠিক 3 দিন আগে, ঠিক তখনও বাংলাদেশের পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছিল একটি ম্যাপ প্রস্তুত করে, মানে সামনে এনে, যে তারা 7 সিস্টার্সকে নিয়ে ডেসপারেটলি পাকিস্তানের সঙ্গে কিন্তু কিছু ভাবছেন। তারপরে 7 সিস্টার্সের একদম লাগোয়া জায়গায় তারা চায়না থেকে SY-400 মিসাইল সিস্টেম ইনস্টল করবে তা ঘোষণা কিন্তু করে দেয়। এবং আজকে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হলো কোনো অবস্থাতেই কোনো রকম ছাড় অন্তত বাংলাদেশ এবং পাকিস্তানের ISI কে 7 সিস্টার্সে কিন্তু দেওয়া হবে না। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে আজকে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে ইন্ডিয়ান আর্মি, নেভি এবং এয়ারফোর্স অফিসিয়ালি কনফার্ম করে যে তারা নভেম্বর 2025-এ তারা এই ধরনের মিলিটারি এক্সারসাইজ করবে যার নাম পূর্বী প্রচন্ড পাহাড়। একটা ইম্পর্টেন্ট তথ্য আর একটু জানিয়ে রাখি, ভারত কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরে মিলিটারি এক্সারসাইজ করছে অলরেডি। অর্থাৎ এর আগে যখনই মিলিটারি এক্সারসাইজ বঙ্গোপসাগর ওরিয়েন্টেড জায়গায় হয়েছে দেখবেন ডিস্টেন্সটি বাংলাদেশের খুব কাছে হলেও ডিউরেশনটা কিন্তু ছিল 2 থেকে 3 দিন। কিন্তু 14ই নভেম্বর অব্দি ভারত কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরের কাছাকাছি মিলিটারি এক্সারসাইজ করবে। এবং যখন বঙ্গোপসাগরের কাছাকাছি ভারত বাংলাদেশের উপর থ্রেট ক্রিয়েট করছে ঠিক তখনই আরো একটি জায়গায় বাংলাদেশ বর্ডারের কাছে এবং চায়নাকেও বোধহয় এখানে হুঁশিয়ারিটা দেওয়া হচ্ছে। ভারতের সেনাবাহিনী কিন্তু মিলিটারি এক্সারসাইজের ঘোষণা কিন্তু করলো, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং পরিষ্কার বুঝিয়ে দেওয়া যে কোনো অবস্থাতেই 7 সিস্টার্স ভারতের অংশকে অশান্ত করার চেষ্টা সহ্য করা হবে না। সেখানে বলা হচ্ছে এই মুহূর্তে ভারত পার্টিকুলারলি চাইছে টেকনোলজিক্যাল ইনোভেশনের প্রয়োগ ঘটাতে, অপারেশনাল সিনার্জিকে মেনটেন করতে, ওয়ার ফাইটিং ক্যাপাবিলিটিকে বৃদ্ধি করতে। এবং যে খবর সামনে আসছে এখানে রাফায়েল, সুখোই একের পর এক ফাইটার জেট টেস্টিং করা হবে এবং অপারেশন ত্রিশূল এক্সারসাইজে যেভাবে 30,000 সেনাবাহিনীকে ইনভলভ করা হয়েছিল, হয়তো অপারেশন পূর্ব প্রচন্ড পাহাড়েও 30,000-এর কাছাকাছি সেনাবাহিনীকে কিন্তু ডিপ্লয় ভারতীয় সেনারা এই 7 সিস্টার্সে করবেন। আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা আমি দেখছিলাম বিভিন্ন জায়গায়, যে 7 সিস্টার্সে এই মুহূর্তে ভারতের কাছে চ্যালেঞ্জটা কি? শুধুই কি ভারত এবং মানে পাকিস্তান বা বাংলাদেশের সম্পর্ক, এই যে সম্পর্কের জটিলতা এটাই ভারতের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ? বিষয়টা কিন্তু সেটা নয়। এই মুহূর্তে 7 সিস্টার্সে যেখানে এই মিলিটারি এক্সারসাইজ করা হচ্ছে সেই জায়গাটি হলো অত্যন্ত পর্বত সংকুল একটি জায়গা, ফলে পাহাড়ি এলাকায় আপনি খুব সহজে মুভমেন্ট করতে পারবেন না।
মিলিটারি ট্রান্সপোর্ট ক্যারিয়ার একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া সম্ভবই নয়। পাহাড় প্লাস জঙ্গল, ফলে শত্রুর কাজটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। সেখানে এই ধরনের টেকনোলজিক্যাল ইনোভেশনকে প্রয়োগ কিভাবে ঘটানো যায় তা কিন্তু ভারতের সেনাবাহিনী সদস্যরা ভাবছেন। আরো একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে বলে দিই, এ গেল এক্সটার্নাল থ্রেট। ইন্টারনাল কিন্তু একাধিক থ্রেট এই পার্টিকুলার জায়গাগুলোতে আছে। কিছুদিন আগে ভারতের সেনাবাহিনীর দুটি ঘাঁটিকে আক্রমণ করা হয়েছিল এই অঞ্চলে বিদ্রোহী গ্রুপের পক্ষ থেকে। NSCN এই গ্রুপ কিন্তু আক্রমণ করে, আপনারা জানেন। তারও এক সপ্তাহ আগে আসাম রাইফেলসের কনভয় আক্রমণ করা হয়। অর্থাৎ এই বিদ্রোহী গ্রুপগুলোকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা শুধুমাত্র পাকিস্তান বা বাংলাদেশ করছে তা কিন্তু নয়, এটা কিন্তু আমেরিকার পক্ষ থেকে বা বিদেশি শক্তির পক্ষ থেকে ধারাবাহিকভাবে করা হয়েছে, আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এবার ঠিক কালকে NSCN এর এক লিডার ভারতকে যে হুঁশিয়ারি দিলেন তাও কিন্তু ভারতের সেনাবাহিনীর নিঃসন্দেহে চিন্তার কারণ হতেই পারে। ফলে মাল্টি ডোমেন অপারেশন এখানে করা প্রয়োজন ছিল, যে শুধুমাত্র এক্সটার্নাল থ্রেট নয়, ইন্টারনালি কালকে ভারতকে হুঁশিয়ারি দিয়ে এখানকার বিদ্রোহী গ্রুপ যে কথাগুলো বলেছে সেগুলো সকলের বোঝা উচিত এবং জানা উচিত কিভাবে ভারতে থেকে ভারতের সম্পদকে ব্যবহার করে কিভাবে ভারত বিরোধিতায় তারা উঠে পড়ে লেগেছে। নর্থ ইস্টের সব থেকে বড় বিদ্রোহী গ্রুপের নাম NSCN-IM। এই গ্রুপটি কিন্তু ভারত সরকারের সঙ্গে সেটেলমেন্টে চলে গেছিল, কিন্তু ঠিক দুদিন আগে এই গ্রুপের অত্যন্ত বড় এক নেতা হঠাৎ করে মণিপুরে ফিরে আসে। প্রায় 5 দশক পর কিন্তু তিনি ফিরে এসেছেন। প্রায় 55 বছর পর, মানে 50 থেকে 55 বছর পর তিনি তাদের গ্রামের বাড়িতে গিয়ে যে কথাগুলো বলেছেন তা কিন্তু ভারতের কাছে নিঃসন্দেহে বড় চিন্তার কারণ হতেই পারে। এই ব্যক্তি মণিপুরের উকরুল এবং সেনাপতি এই দুই জায়গায় দুটি সমাবেশ করেন এবং সেই সমাবেশের ছবি আপনাদের দেখাতে চাই, ভিডিও দেখাতে পারবো না কপিরাইটের জন্য। সেই ছবি আপনারা যদি দেখেন তাহলে কিন্তু বোঝার চেষ্টা করতে হবে আপনাদেরকে যেটা দেখে যে কত মানুষ এই বিদ্রোহী গ্রুপকে সমর্থন করছেন। অর্থাৎ এখানেই কিন্তু সব থেকে বড় প্রশ্ন যে দিনের পর দিন ভারতে থেকে এরা ভারত বিরোধিতা করার সাহসটি কোথায় দিয়ে পাচ্ছেন এবং ভারত বিরোধিতার মন্ত্র এদের মাথায় দিনের পর দিন ঢুকিয়ে দিল কে? এবার এই ছবি ভিডিও যখন বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে, স্বাভাবিকভাবে এদেরকে কাজে লাগানোর চেষ্টা আন্তর্জাতিক শক্তিগুলো করবে। শুধুমাত্র মোহাম্মদ ইউনেস বা পাকিস্তানের জেনারেল 7 সিস্টার্সকে আক্রমণ করে 7 সিস্টার্স এর কিছু করতে পারবে বলে আমার মনে হয় না, কারণ বাংলাদেশ এবং পাকিস্তান সেনাবাহিনীর যে ক্যাপাবিলিটি, মিলিটারি ক্যাপাবিলিটি বা স্ট্রেংথ, তা ভারতের থেকে অনেক পিছিয়ে, সম্পর্কই হয় না, তুলনাই হয় না। কিন্তু নিজের দেশের বিদ্রোহী গ্রুপ কালকে যেভাবে ভারতকে হুমকি দিল তা কিন্তু মারাত্মক। সেখানে দেখা যাচ্ছে একাধিক ছবি ভিডিওতে এই পার্টিকুলার লিডার তার নিজস্ব সিকিউরিটি, তার নিজস্ব বন্দুকধারী ব্যক্তিদের দ্বারা আবৃত এবং তিনি একের পর এক হুমকি বা হুঁশিয়ারি দিতে শুরু করেন। তিনি প্রথমেই বলেন নাগাস আর নাগাস, ইন্ডিয়ানস আর ইন্ডিয়ান, অর্থাৎ নাগা আলাদা, মানে নাগা সম্প্রদায়ভুক্ত মানুষ আলাদা, ভারতবাসী ভারতীয়, ইন্ডিয়ানস আর ইন্ডিয়ান। পাশাপাশি তিনি 2024 সালে ভারত সরকারের সঙ্গে কিন্তু সেটেলমেন্ট করার চেষ্টা করেছিলেন। আজকে সেই সংগঠন বলছে ভারত নাকি তাদের সঙ্গে বিট্রেল করেছেন। কারণটা কি? কারণ ভারত নাকি নাগা ফ্ল্যাগকে রেকগনাইজ করেনি, ভারত নাকি নাগা কনস্টিটিউশনকে রেকগনাইজ করেনি এবং তারা এটাও বলছেন ভারত নাকি নাগা মিলিটারিকেও রেকগনাইজ করেনি। এবার ভারত রেকগনাইজ করেছে কি করেনি তার থেকেও যে বড় প্রশ্নটা এখানে উঠতে শুরু করলো কালকে থেকে, যে একটি রাষ্ট্রের তো একটি ফ্ল্যাগই হবে, বাংলার একটা ফ্ল্যাগ, আসামের একটা ফ্ল্যাগ, ত্রিপুরার একটা ফ্ল্যাগ, নাগাল্যান্ডের আর একটা ফ্ল্যাগ, এটা তো হতে পারে না। নাগাল্যান্ডের আলাদা কনস্টিটিউশন হবে, ভারতবর্ষের আলাদা সংবিধান হবে, এটাও তো হতে পারে না। হ্যাঁ, তারা যদি নির্দিষ্ট ট্রাইবাল ভুক্ত হিসাবে চিহ্নিত হয় তারা সেকশন 6 আন্ডারে কিছু সুযোগ সুবিধা পাবে, কিন্তু তাদের জন্য আলাদা সংবিধান, তাদের জন্য আলাদা পতাকা, তাদের জন্য আলাদা আইন, তাদের জন্য আলাদা মিলিটারি ফোর্স, এই দাবিগুলো কালকে তারা করলো ভারত সরকারের কাছে এবং তারা পরিষ্কারভাবে বলল যে তারা ভারতকে একটা বছরের কাছাকাছি ওয়ার্ন করছে এবং তারা চাইছে অবিলম্বে ভারত যেন তাদেরকে স্বীকৃতি দেয়। এই NSCN নামক সংগঠনটি কিন্তু 1997 সালে, মানে 28 বছর আগে প্রথমবারের জন্য
সরকার বিরোধী আন্দোলনকে স্থগিত রাখে। তাকে বলা হতো সিজ ফায়ার এগ্রিমেন্ট। কিন্তু 5 দশক পর আজকে 2025 সালে হঠাৎ করে এই ব্যক্তি ঘরে ফিরে মনে করছে যে ভারত সরকার তাদের পিছনে ছুরি মারছে এবং তারা নাকি কোনো অবস্থাতেই ভারতের পতাকা, ভারতের সংবিধানকে মান্যতা দিতে রাজি নয়। এবার বোঝার চেষ্টা করুন এই ব্যক্তিদের কাজে লাগাচ্ছে কারা, কারা ভারত সরকারকে ভাঙার চেষ্টা করছে, কারা প্রধানমন্ত্রীর পতনটাকে সুনিশ্চিত করার চেষ্টা করছে এবং কারা ইন্টারনাল এই রাইটগুলোকে কাজে লাগিয়ে ভারতকে নেপাল বা বাংলাদেশ বানানোর চেষ্টা করছে। আপনারা আমার থেকে অনেক বেশি বুদ্ধিমান, আপনারা নিজেরাই বুঝে যাবেন, আমি শুধু ছবিগুলো আপনাদের দেখালাম। 1997 সালে প্রথমবারের জন্য সিজফায়ার এগ্রিমেন্টে ফ্রেমওয়ার্ক হয় এই সংগঠনের সাথে। 2014 সালে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেন, 2025-এ মিউচুয়ালি কিছু বেনিফিট একে অপরকে দেওয়ার বিনিময়ে একটি এগ্রিমেন্ট তারা ভারত সরকারের সঙ্গে করেছিলেন। তখন ভারত সরকার এদেরকে বলেছিল যে আমরা আপনাদেরকে কিছু অ্যাডিশনাল পাওয়ার দিতে পারি, নাগাল্যান্ডের জন্য আমরা ভারত সরকার একাধিক স্কিম চালু করব, আপনারা দয়া করে ভারত বিরোধিতাটা করবেন না এবং দরকার হলে আপনারা যে নাগা আর্মি তৈরি করার কথা বলছেন, আমরা আপনাদের যে আর্মির লোকজন আপনারা তৈরি করেছেন তাদের স্পেশাল হোমগার্ডের স্বীকৃতি দিয়ে কেন্দ্রীয় সরকারের আওতায় নিয়ে নিতে পারি, যা আপনাদেরও লং টার্ম বেনিফিট হবে। কিন্তু এখন এই ব্যক্তি হঠাৎ করে মনে করেছেন তার আবার আলাদা পতাকা লাগবে, তার আলাদা সংবিধান লাগবে। 7 সিস্টার্স এর জন্য নাগা আর্মি গ্রুপ তৈরি করবেন তিনি এবং তিনি 7 সিস্টার্স এ নাগাল্যান্ড ওরিয়েন্টেড একটি আলাদা সাম্রাজ্য প্রতিষ্ঠা করবেন। এবার আলাদা সাম্রাজ্য একটি রাষ্ট্রের ভিতরে থেকে প্রতিষ্ঠা করা যায় কি, এই প্রশ্ন কিন্তু থেকে গেল। সব মিলিয়ে 7 সিস্টার্স ফের একবার উত্তপ্ত হলো আর ভারতের সেনাবাহিনী অপারেশন পূর্বী প্রচন্ড পাহাড়ের ঘোষণা করে পাল্টা হুঁশিয়ারিটা কিন্তু দিয়ে দিলেন। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।